পুরা শরীর বইরা গেছে গা, এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। সর্দি এগুলোর সিমটম ছিল, পেটের এদিক দিয়ে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। হামের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 জেলায় টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। প্রাদুর্ভাবের জন্য দায়ী আওয়ামী অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দ্রুত পদক্ষেপ। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে, ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন, 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি, অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। চলতি বছরই শুরু হচ্ছে পদ্মা ব্যারেজের কাজ, 35,000 কোটি টাকা প্রকল্পের সমীক্ষা শেষ। জলবিদ্যুতের সঙ্গে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা, সংসদে পানি সম্পদ মন্ত্রী। জ্বালানি সংকটে ব্যস্ত ঢাকায় কমেছে যানবাহন, রেকর্ড আমদানির পরও পাম্পে পাম্পে গ্রাহকের সীমাহীন অপেক্ষায় দুর্ভোগ, তেল না পেয়ে বিভিন্ন স্থানে হাতাহাতি। এবং সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ ইরানের, হরমুজ প্রণালী খুলে না দেওয়ার ঘোষণা। তেহরানের হামলায় নিহত 4 ইসরায়েলি, পাল্টা আক্রমণে নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেওয়া হলো জরুরি টিকা। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 7,000, আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। 5 মাস 17 দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছি স্ক্যাবিজ হয়েছে। পুরা শরীর বইরা গেছে গা। পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে আমরা এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি, তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি এগুলোর সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো, যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক, এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় দ্রুত বাড়ছে সংক্রমণ। লক্ষণ থাকলে নিতে হবে হাসপাতালে। প্রতিরোধে সময় মতো টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। টিকাদান সহ দীর্ঘমেয়াদে সুফল পেতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের।
দেশে হঠাৎই বেড়ে গেছে হামের প্রাদুর্ভাব। শহর থেকে গ্রাম, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। আক্রান্ত শিশুর হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যু ও হটস্পটের সংখ্যাও। পুরো দেশ যখন এই রোগের সঙ্গে কার্যত লড়াই করছে, তখন জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন ন্যাশনাল ডক্টরস ফোরামের। বর্তমান প্রেক্ষাপটে হাম মোকাবিলা ও টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। 9 মাস পরে যে ভ্যাকসিন রেটটা কমে যায়, প্রথমে বাচ্চাদেরকে ততটা কেয়ার নেওয়া হয়, পরবর্তী সময় নেওয়া হয় না। এই যে গ্যাপটা হওয়ার কারণে যে মিজেলস আউটব্রেকটা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ও বিপজ্জনক রোগ। জ্বর, সর্দি, কাশির মতো সন্দেহজনক লক্ষণ থাকলেই শিশুদের হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন এটি প্রতিহতে টিকাই সবচেয়ে বড় সমাধান। সরকারকে এই অনুরোধ জানাচ্ছি যে মিজেলস এসে গেছে, চলে গেছে, এটা নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না। আগামী 3 মাস প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে যাদের মিজেলস হয়েছে তারা আবার গিয়ে হাজির হবে, দেখার জন্য যে মিজেলসের কারণে তার শরীরে কোনো অসুখ রয়ে গেল কিনা, তার অপুষ্টি হয়ে গেল কিনা। হাম রোগীর সংস্পর্শে আসা প্রতি 100 জনের মধ্যে 90 জনই আক্রান্ত হওয়ার ভয়াবহতা তুলে ধরে চিকিৎসকরা বলছেন এটি নির্মূলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভ্যাকসিনেশন নিচ্ছে না, অপুষ্টি হচ্ছে, এই বাচ্চারা বেশি ভালো রোগ, সুতরাং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। টিকাদান কর্মসূচি জোরদার করতে সরকারের তদারকি বাড়ানো এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা এবং সঠিক রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সানভীর রূপল, যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। রূপল, হাম যে পরিস্থিতি ধারণ করেছে সেটি আসলে বলা যায় ভয়াবহ পর্যায়ের দিকে যাচ্ছে। কি অবস্থা এখন হামের প্রকোপে এবং সরকার কি ব্যবস্থাপনা গ্রহণ করেছে? জাফর, হঠাৎ করেই হামের এই প্রাদুর্ভাব আসলে ভাবিয়ে তুলেছে এবং জনমনেও এ নিয়ে একটা শঙ্কা কাজ করছে এবং যত দ্রুত সম্ভব তত দ্রুতই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সরকার। তবে তারপরেও 7 জনের মৃত্যু হয়েছে একদিনে এবং 1000-এর বেশি শিশু ভর্তি হয়েছে নতুন করে। তো যার ফলে বলাই চলে যে আসলে এটি একদম স্বাভাবিক ঘটনা নয়। এবং আমি বলতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন এবং যে 30টি উপজেলায় হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো তো কোন অঞ্চলের, কোন জেলার? এটি সারা দেশের বিভিন্ন জায়গায় মানে ক্লাস্টার আকারে দেওয়া হয়েছে এবং ক্লাস্টার আকারে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে 30টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে এবং রোগী ভর্তির হার বেশি হচ্ছে ঢাকায় এবং ব্যাপ্তি বেড়েছে টিকাদান কর্মসূচির। এবং গতকালকে থেকেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সরকারি পর্যায়ে এবং আপনি জানেন যে টিকা ক্রয় করতেও সরকার উদ্যোগী হয়েছে এবং এর মধ্যে WHO এবং বিশ্বব্যাংক তাদের সঙ্গেও আলাপ আলোচনা হয়েছে। এবং একটু বলবেন যে আমি একটু আগেই দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী এই হামের প্রাদুর্ভাবী অবস্থায় পৌঁছানোর জন্য অন্তর্বর্তী সরকার এবং তার আগে আওয়ামী সরকারকে দায়ী করলেন এবং বললেন যে প্রধানমন্ত্রীর দ্রুত সিদ্ধান্তের কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া গেছে। সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে হাম মোকাবেলায়? জাফর, এটি আমরা আসলে একটি প্রতিবেদনের মধ্যে দেখে আসতে চাই যে আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং প্রথম ধাপে 12 লাখ টিকা দেওয়া হবে। তো এই নিয়ে একটি প্রতিবেদন আছে, দেখে আসি প্রতিবেদনটি। সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে বাবা মায়ের উদ্বেগ, উৎকণ্ঠা। সারা দেশে হাজার হাজার শিশুরা। এবার সংসদেও হাম নিয়ে আলোচনা নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চান বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা? জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রাদুর্ভাবের জন্য বিগত 2 সরকারের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানে একটি আলোচনা সভায় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হাম ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বের হয়ে আসবে। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি,
কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের, কারণ 49 দিনে মিজেলস হয় নাই। রাজধানীতে বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি। হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। এ সময় শিক্ষার্থীদের মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাফর, দেখলাম যেটা আমি বলছিলাম এবং আপনিও বলছিলেন, একটু বিস্তারিত জানাবেন যে আসলে কি ধরনের পদক্ষেপ সরকার নিচ্ছে। জাফর, সংসদে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন এবং এই প্রশ্নটি করেছিলেন রংপুর 5 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন, যিনি এনসিপির সদস্য সচিব, এবং তার এই প্রশ্ন উত্তরে স্বাস্থ্যমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা বিস্তারিত তুলে ধরেছেন। আমরা যদি একটু সংক্ষেপে বলতে চাই যে গত 2 সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে 8 বছর ধরে এই 5.5 বছরের বেশি সময় ক্যাম্পেইন হয়নি, ক্যাম্পেইন করা হয়নি 5 বছরের সময়, যেখানে 4 বছর বা 4.5 বছরের মধ্যে ক্যাম্পেইন করার কথা 5 বছরের মধ্যে, এবং প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে টিকা ক্রয় করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের টিকাগুলো যাতে পৌঁছে যায় সেটি ব্যবস্থাপনা করা হয়েছে। সাথে সাথে আইসিইউ এবং এই ব্যবস্থাপনাগুলো চেষ্টা করা হয়েছে এবং আপাতত 12 লাখ শিশুকে টিকা দেওয়া হবে এবং আগামী 5 তারিখ থেকে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সেটি 12 তারিখে ঢাকা, উত্তর সিটি কর্পোরেশন, বরিশাল, ময়মনসিংহ অঞ্চলে দেওয়া হবে এবং পরবর্তীতে অন্যান্য সব উপজেলা, জেলা পর্যায়ে সেগুলোকে বিস্তার লাভ করানো হবে এবং WHO এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যেমন তাড়াতাড়ি টিকা কেনা যায় এবং সেই ব্যাপারে আলোচনা হয়েছে। গত সপ্তাহ থেকে আমরা শুনছিলাম যে জ্বালানি সংকট এবং একই সাথে হচ্ছে হামের প্রাদুর্ভাব নিয়ে স্কুল বন্ধের একটা আলাপ চলছিল যে 3 দিন অফলাইন অনলাইন, এই নিয়ে কোনো সিদ্ধান্ত আসলো কি? এর মধ্যে অনলাইন স্কুল নিয়ে বেশ কথা বলা হয়েছিল এবং জ্বালানি সংকটের সময় পাশাপাশি হামের যে প্রাদুর্ভাব দেখা গেছে সেক্ষেত্রে আজকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী তিনি গুলশানের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে স্কুল পরিদর্শনে গেছেন এবং এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, সেটি কিন্তু জানিয়েছেন। তবে যে কথাটি বলছিলাম সেটি আবার একটু যদি ছোট্ট করে ফিরে আসে সংসদের যে আলোচনায়, সেই আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছে, সেটি হচ্ছে করোনাকালীন সময়ে বেশ কিছু টাকা বেঁচে গিয়েছিল এবং সেই টাকাটি হচ্ছে 600 কোটি টাকারও বেশি, সেটি এই সময়ে ব্যবহার করার কথা তিনি বলেছেন এবং আগামী সময়ে আরও তিনি যে প্রশ্নটি করেছিলেন যে রংপুর 5 আসনের এমপি, তিনি বলেছেন যে আরও অনেকগুলো টাকার কথাও তিনি বলেছেন এবং প্রয়োজনে সেটিকে যাতে ব্যবহার করা হয় এবং সরকারি পদক্ষেপের পাশাপাশি বিশেষজ্ঞরা যেটি বলছেন যে করোনার মতো আইসোলেশনে কিছুদিন শিশুটিকে রাখা, তাহলে প্রাদুর্ভাব কমে আসার দ্রুত সম্ভাবনা। সেটিও উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে শিশুকে আইসোলেশনে কিছুটা রাখা এবং তাদের ঠান্ডাজনিত যে যাদের সমস্যা আছে এবং জ্বর যারা সইতে একটু কম পারেন তাদেরকে দ্রুত যাতে ব্যবস্থা। ধন্যবাদ রূপল আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সালমির রূপল, জানাচ্ছিলেন হামের প্রাদুর্ভাব এবং তা মোকাবেলায় সরকারের যে করণীয় সে বিষয়ে বিস্তারিত। 483 কোটি 43 লাখ টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাইয়ে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরনো প্রকল্প দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হয়। মোট 19টি প্রকল্প উপস্থাপন হলেও 8টি পর্যালোচনা করেই শেষ হয় সভা। সভায় 483 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে 390 কোটি 84 লাখ টাকা এবং প্রকল্প ঋণ নেওয়া হবে 92 কোটি 59 লাখ। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, আগের সরকারের সময়ে নেয়া 1300-র বেশি প্রকল্পের অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার, আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের
ফন্দি ফিকির ছিল কিনা। জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়, এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আমরা যাতে বাস্তবায়নের হার বৃদ্ধি করতে পারি। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে নতুন প্রকল্প হাতে নেবে সরকার। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে। এগুলো বারবার মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এই বিবেচনায় কিছু কিছু রেফার করা হয়েছে, কিছু পাশ হয়েছে। যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। আলোচনায় থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি পদ্মা ব্যারাজ প্রকল্পের বিষয়টি। নতুনভাবে গ্রহণ করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়াতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। এই বৈঠক নিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ভারতীয় হাইকমিশনার। সোমবার সকালের এই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দুপক্ষই। কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানায় ইইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের সফরকে জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। শাতিলা শারমিনের রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে। এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য
ভারতকে হয়তো অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদী টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে না। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরির কাজ। প্রায় 35,000 কোটি টাকার প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন পাশ হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সহ 7টি বিল। এদিকে বাজেটের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান, 31 ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 5,44,000 কোটি টাকা। জনগুরুত্ব সম্পন্ন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের শুরুতেই সংসদ সদস্যদের নোটিশের ওপর 30 মিনিট আলোচনা হয়। কার্যপ্রণালী বিধির 71 বিধি এরপর পাবনা 5 আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস পদ্মা ব্যারেজ প্রকল্পের অগ্রগতি জানতে চান। জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, এরই মধ্যে সমীক্ষা শেষ হয়েছে। 35,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু করতে চায় সরকার। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। মিলবে 113 মেগাওয়াট জলবিদ্যুৎ। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলার 120টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি 19টি জেলার পর আরও 5টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে। বরিশাল 3 আসনের সংসদ সদস্য নিজ এলাকার সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন। আমি তো আগেই বলেছি যে এরকম অঞ্চল বাংলাদেশের দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নাই। যথাশীঘ্র সম্ভব তার এই সমস্যার সমাধান করব। এরপর আসরের নামাজের বিরতিতে কার্য উপদেষ্টা পরিষদের বৈঠকের কারণে নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর সংসদ আবার শুরু হয়। 25-26 অর্থ বছরের অর্থমন্ত্রী টেবিলে উপস্থাপন করেন বাজেটের অগ্রগতি। এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। পাশ হয় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল 2026। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে বাধা রইল না। যারা এই প্রস্তাবের পক্ষে সানবিল রূপল, সময় সংবাদ, ঢাকা। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট 12 মে। কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, 50টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত জোট 13টি ও স্বতন্ত্ররা পাবে 1টি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জানান, এই ভোটেও ইভিএম ব্যবহার করা হবে না। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ, ভোটের দায়িত্ব পালনরত অবস্থায় আহত নিহতদের ক্ষতিপূরণের নীতিমালা, নির্বাচনের আগে পরে দায়ের হওয়া মামলা সহ 5 বিষয়ে ইসির 11তম সভা। ইভিএমের বিষয়ে 3টা জায়গা থেকে সোমবার নির্বাচন ভবনে 3 ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে ভোট হবে 12 মে। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে তফসিল 8 এপ্রিল আর ভোট হবে 12 মে। বিএনপি জোট হচ্ছে 36টা, 13টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হচ্ছে না, ব্যালট পেপারেই হবে ভোট। ইভিএম নিয়ে আমি ব্যবহারের ব্যাপারে আমি বলেছি যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচনে এটা ব্যবহার হয়নি এবং স্থানীয় সরকার আসনে নিয়ে আমাদের এখনো পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত না। যে জিনিসের প্রতি সবার অনাস্থা সেটা নিয়ে কেন আমরা চর্চা করি। 9 এপ্রিল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে বলেও জানান ইসি সচিব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। এদিকে যানবাহনের চাপ কম থাকায় বদলে গেছে রাজধানীর চিত্র। ব্যস্ত ঢাকার সড়কে কমেছে যান চলাচল।
পাম্পের সামনে মোটরসাইকেল আর প্রাইভেট কারের এই দীর্ঘ সারি এখন রাজধানীর নিত্যকার চিত্র। তীব্র গরমে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোনো ক্ষেত্রে এই অপেক্ষার সময় হচ্ছে আরো দীর্ঘ। এরপরও মিলছে না পর্যাপ্ত তেল, তাই ক্ষুব্ধ চালকরা। আমি তো রাইড শেয়ার করি, আমার একদিন চলে আর কি, পরের দিন আবার লাইন ধরতে হয়, 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। ভোর 5টার থেকে এখানে বসে আছি, লাইনে দাঁড়ায় আছি। 600 টাকা 5 লিটার পর্যন্ত দেয়, এর বেশি তো দিচ্ছে না। রাজধানীর কোনো ফিলিং স্টেশনে আবার মজুতের গাড়ি না আসায় বন্ধ জ্বালানি সরবরাহ। এই রোদে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কষ্টের পর এই 4 লিটার তেল পেলাম। আমাদের তো সময়ের দাম আছে, এই দামটা তো আর সরকার দিতে পারতেছে না। লাইনে আছে 2.5 ঘন্টা, এখন বলতেছে পাম্পে তেল নাই। প্রতিদিনই তেল দিতেছি, প্রতিদিন এমন চাপ, ঠিক আছে। তবে এমন অবস্থায় তিলোত্তমা ঢাকার রাস্তাঘাটে মিলছে স্বস্তি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের চাপ কম থাকায় নিত্যদিনের যানজট থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। ছুটির দিনের মতোই সাপ্তাহিক কর্মদিবসেও কম সময়ে অনেকেই পৌঁছাতে পারছেন গন্তব্যে। যানজট খুব একটা নেই আর কি, মোটামুটি চলে, ভালোই আছে আর কি, কোনো সমস্যা হয়নি। আগের চেয়ে একটু কম, আগে আরো বেশি ভিড় থাকতো, এখন মোটামুটি কম আছে, যার কারণে এখন মানুষ তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারতেছে। এখন আগের তুলনায় রাস্তাঘাটে যানজট কম দেখা যাচ্ছে। পেট্রোল পাম্পের ভিড়ের কারণে রাস্তা এখন খুবই ক্লিয়ার, যে জায়গায় আধা ঘন্টা লাগতো এই জায়গায় 10 মিনিট 15 মিনিটে যাওয়া যায়। রাজধানীর রাস্তায় চলাচল এমনই স্বস্তিদায়ক হোক, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। পাম্পে তেল নিতে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কাটছে না গ্রাহকের। বিভিন্ন জায়গায় তেল বিক্রি নিয়ে অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ আসছে। পাম্পের কর্মীদের সঙ্গে ঘটছে হাতাহাতির ঘটনাও। ফুয়েল কার্ড ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফিলিং স্টেশনে কাটছে ঘন্টার পর ঘন্টা। তেল নিতে গিয়ে এই ভোগান্তির যেন শেষ নেই গ্রাহকের। রাজশাহীর বেশিরভাগ পাম্পেই দেয়া হচ্ছে না তেল। যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। একটি পাম্পে ভিআইপি লাইনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেল নেয়ার কথা থাকলেও সাধারণ মানুষের তেল নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটে হাতাহাতি। পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তোলেন গ্রাহকরা। যাদের গাড়িতে 3-4 লিটার তেল আছে ইতিমধ্যে, তারা লাইনে দয়া করে লাইনে দাঁড়াবেন না। ঠাকুরগাঁওয়ে হ্যান্ড মাইক নিয়ে যানবাহন চালকদের নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাইকের কাগজপত্র ছাড়া কাউকে তেল দেয়া হবে না। যেসব মোটরসাইকেলে 3 লিটারের বেশি তেল ছিল তাদের লাইন থেকে বের করে দেয়া হয়। এদিকে 3 দিন বন্ধের পর হিলির একমাত্র ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের উপস্থিতিতে দেওয়া হয় পেট্রোল ও ডিজেল। তবে সরবরাহ নেই অকটেনের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম্পে পুলিশ মোতায়েন রয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রয়োজন মতো তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। এত সিরিয়াল, তেল পাওয়া যাচ্ছে না। শুনতেছি পাম্প কর্তৃপক্ষ 300 টাকা করে তেল দিচ্ছে। যদি আরো একটু না বেশি দিত তাহলে এই ভোগান্তিটা কমে যেত। রাঙামাটিতে ভোগান্তি কমাতে ফুয়েল কার্ড চালুর দাবি জানান গ্রাহকরা। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। একজনে 2-3 বার করে নিয়ে নিচ্ছে, এমনও হয়। সেক্ষেত্রে আমাদের ফুয়েল কার্ডে যদি চালু হয় ওখানে রেকর্ড থাকবে। কার্ডটা যদি হয়, তেলটা টাইম মতন যদি পাই, আমাদেরও কাজ বাজ আছে। প্রতিটি উপজেলায় গেলে 40 লিটার 50 লিটার তেল লাগে, কিন্তু আমাদের এখানে পাচ্ছে যে 20 লিটার 30 লিটার। জামালপুরের ইসলামপুরের একটি পাম্পে তেল না পেয়ে গাছের গুড়ি ফেলে দেয়ানগঞ্জ জামালপুর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর অবরোধ তুলে নেওয়া হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সুনামগঞ্জে তলিয়ে গেছে 7,000 হেক্টর জমির বোরো ধান। হবিগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 500 হেক্টর জমি। হঠাৎ এমন দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল হাশিম দেখার হাওরের 24 বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। 15 দিন পরে ধান কেটে গোলায় তোলার কথা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ক্ষেত। কয়েক আল মনে করেন আমরা নষ্ট হয়ে গেছে, এই সব তুলে গেছে। কোনো জায়গার মাঝে মনে করেন যে গলা পানি কাটা সম্ভব না। একই অবস্থা সদর উপজেলা, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার 10টি হাওরের কয়েক হাজার কৃষকের। আশা ওরা বান আছে না, এই বান্ডার লাগি, এই বান্ডার যদি সুইচ করি তো বা এই লাভার মানে তো ঠিক আছে।
এদিকে হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরের বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। পরে স্থানীয় কৃষকরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। হুগলি বন সহ আরো বিভিন্ন বন আছে, এগুলা জমিন সব ডুবে গেছে। ধানটা হইলে থেকে আমরা মানুষের একটা আয় করি খাই, এটা আমরা পারতেছি না। দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তানজিল হাসনাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে বাণিজ্যিক ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানি উন্নয়ন তহবিল EDF $5 বিলিয়ন করার দাবি করেছেন ব্যবসায়ীরা। সকালে গভর্নরের সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান। একই সঙ্গে ডলারের দাম স্থিতিশীল রাখতে ও ঋণপত্র খোলায় সুদের হার 5% নির্ধারণ ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব তাদের। রপ্তানিতে টালমাটাল অবস্থা, জ্বালানি নিয়ে উদ্বেগ, ডলারের দর, এমন সব উদ্বেগ মাথায় নিয়ে সোমবার সকালে FPCCI ও DCCI সহ ব্যবসায়ী সংগঠনের প্রায় 2 ডজন নেতা প্রথমবারের মতো গভর্নর মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাতে আসেন বাংলাদেশ ব্যাংকে। কোভিড পরবর্তী সময়ে 2020 সালে রপ্তানি উন্নয়ন তহবিল EDF এর আকার ছিল $7 বিলিয়ন। IMF এর পরামর্শে শেষ পর্যন্ত তা দাঁড়ায় $2.5 বিলিয়ন। তবে চলমান যুদ্ধাবস্থায় আবারও বেড়েছে উৎপাদন ও কাঁচামাল খরচ। ফলে নীতি সুদের হার পুনর্বিবেচনার সাথে EDF এর আকার বাড়িয়ে $5 বিলিয়ন করার সুপারিশ করেন ব্যবসায়ীরা। এছাড়া ঋণপত্র খোলায় সুদের হার 5%, পরিশোধের মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের যে ব্যবসায়ীরা এই ক্রান্তিক সময়ে তারা যে এক্সপোর্ট করছে, তাদেরকে যদি আপনি উৎসাহিত না করেন, তাদেরকে আপনি যদি প্রণোদনা না দেন, তাহলে তো যে এখন ক্রাইসিস মোমেন্ট এটা বেশি দরকার। আমরা EDF ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা $2.5 বিলিয়ন আছে এটাকে $5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি। বৈঠকে পর্যাপ্ত ডলার থাকায় ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর। এছাড়া EDF বাড়ানোর ব্যাপারে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক। যদি আমাদের রিজার্ভের পরিমাণটা একটা সাউন্ড স্টেজে আমরা নিয়ে যাই, তাহলে আমরা EDF ফান্ডে অনেক বেশি ব্যবহার করা যাবে। তবে এটা বাংলাদেশ ব্যাংক পজিটিভলি চিন্তা ভাবনা করছেন যে আমরা এটা হয়তো সামনের দিকে আরেকটু বাড়িয়ে ব্যবসায়ীদের এই EDF সুবিধাটা দেওয়া যাবে। গভর্নরের সাথে বৈঠকে একক গ্রাহক ঋণ সীমা বাড়ানো, সুদের হার শিথিলতার প্রস্তাব ব্যবসায়ীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রাজস্ব আহরণ বাড়াতে কর ব্যবস্থাকে শতভাগ অটোমেশন করার দাবি জানিয়েছে ফরেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি। এছাড়া ব্যবসায়িক সক্ষমতা অনুযায়ী কর হারের স্ল্যাব নির্ধারণের পক্ষেও সংগঠনটি। আর রাজস্ব আদায় বাড়ানোর স্বার্থেই ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন NBR চেয়ারম্যান। ব্যবসা বান্ধব কর কাঠামো নিশ্চিতে বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত প্রাক বাজেট আলোচনা করছেন NBR চেয়ারম্যান। আলটিমেটলি যেটা হচ্ছে, এখন অটোমেটেড পদ্ধতিতে ভ্যাট রিফান্ড যাচ্ছে, আর টুকটাক যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ব্যবসা বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা তুলে ধরতে আসেন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকির নেতারা। অভ্যন্তরীণ ও বিশ্ব বাণিজ্যে নিজেদের পণ্য ও সেবা সম্প্রসারণে কর ব্যবস্থা শতভাগ অটোমেশন, কাঁচামাল আমদানিতে শুল্কের অস্বচ্ছতা দূর করার পাশাপাশি সক্ষমতা অনুযায়ী করের স্ল্যাব নির্ধারণ ও বাস্তবায়ন সহ সরকারের নীতি সহায়তা চায় ফিকি। তারপর যদি আপনারা আমাদের সঙ্গে যদি একটু সহায়ক হন, তাহলে আমরা ব্যবসাটাকে বৃদ্ধি করে কোনো মতে প্রাইসিং যদি বেশি বেড়ে যায়, তাহলে আমাদের কনজিউমার মার্কেট কমে যাবে। তো আলটিমেটলি কন্ট্রাকশন হবে। এ সময় ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনার কথা জানান NBR চেয়ারম্যান। আপনার কস্ট কমা মানে আপনার প্রফিট বাড়া, আপনার প্রফিট মানে আমার ট্যাক্সও বাড়া। তো সুতরাং এই টোটাল প্রসেসে যত এফিসিয়েন্সি আসবে, তার তো বেনিফিশিয়ারি গভর্নমেন্ট এক্সচেকারও বটে, আর দেশের জনগণ তো অবশ্যই। অনেক সময় ওভার রেগুলেশন কিন্তু আলটিমেটলি কস্টটাকে বাড়িয়ে দেয়। তো সে কারণে আমাদের কিন্তু এবার টার্গেট থাকবে যে রেগুলেশনের পরিমাণ যত কমানো যায় এবং যত আমরা ইজি করতে পারি। আলোচনায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও DGFI এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ সহ 22 জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
একই সময়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে মশিউর রহমান মামুন জানান, 2015 সালের ফেব্রুয়ারি মাসে তাকে অপহরণ করে 6 মাস নির্যাতন চালায় আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। তাকে বন্দুকযুদ্ধে হত্যার পরিকল্পনাও করা হয়। শেখ হাসিনা সহ গুমের সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার প্রশাসনের উচ্চতর কর্মকর্তা বৃন্দ যাদের নির্দেশে এই গুম খুনগুলো হতো, আমাকেও তার নির্দেশে গুম খুন করা হয়েছে এবং আমি তাকে সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা করেছি। মামলা করার জন্য আমার উপরে যারা ঐতিহাসিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। সাগররুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচির কথা জানানো হয়। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, অতিথি বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতারা এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই বিএনপি সরকার হত্যার বিচার করবে বলে তারা আশাবাদী। বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলামকে তলব করেছেন কুমিল্লার আদালত। তদন্তের অগ্রগতি জানতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। শুনানিতে 3 জনের ডিএনএ পরীক্ষার রিপোর্ট গ্রহণের অনুমতি দিয়েছেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যা তদন্তে নতুন অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। মামলার বাদী তনুর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার হয়নি, বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি। বর্তমানে সরকারের কাছে এ মামলার দ্রুত বিচারের দাবি তার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচারটা চাই, সঠিক বিচারটা যে আমার করে। আমার বিচারটা হয় নাই, আজ 10 বছর আমার বিচারটা করে নাই, কোনো আইনের সংস্থায় আমি পাই নাই। রাজধানীর মোহাম্মদপুরে আবারও ঘটেছে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। ধারাল অস্ত্রের মুখে শেরশাহশুরি রোডে নিজ বাসার নিচেই ছিনতাইয়ের কবলে পড়েন 2 ব্যক্তি। মাত্র 27 সেকেন্ডেই সর্বোচ্চ লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ বলছে, ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চলছে অভিযান। 6 এপ্রিল রাত 12টা 16 মিনিট রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহশুরি রোডে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ব্যাটারি চালিত অটোরিকশায় 3 জন এসে ওই ব্যক্তির সামনে দাঁড়ান। 2 জন ধারালো অস্ত্রসহ নেমে জিম্মি করেন তাকে। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় বাধা দিলে আঘাত করা হয় চাপাতি দিয়ে। মাত্র 27 সেকেন্ডেই ওই ব্যক্তির সর্বস্ব লুট করে অটোরিকশায় চলে যায় ছিনতাইকারীরা। কান্দে ব্যাগ ছিল, সাইড ব্যাগ, ওইটা নিছে। পকেট থেকে 2টা মোবাইল নিছে, আর একটা মানি ব্যাগ ছিল, ওইটাও নিছে। এখানেই থেমে থাকেননি তারা। কিছু দূর গিয়ে আবারও আরেকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। সঙ্গে থাকা সবকিছু দিতে না চাওয়ায় চাপাতি দিয়ে আঘাত করে তারা। ওনাকে যখন ডাইরেক্ট সাইড দিয়ে বাড়ি করে দিচ্ছে, উনি ভয়ে সব ওনাকে দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছে। মোহাম্মদপুরে এমন দৃশ্য যেন নিত্যদিনের সঙ্গী। রাস্তায় বের হতেই তাই ভয় পান অনেকে। ওয়াইফরা আসছে, যাতায়াত করবে, এখন যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তো আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। অস্ত্র নিয়ে আসে, স্বাভাবিক, আমাদের মতন মানুষ তো ভয় পাবেই। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ছিনতাইয়ে অংশ নেয়া 3 জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দৃষ্টিগোচর হওয়ার পরে কালকে রাতে আমরা ওই স্থানে পুলিশ পাঠাই, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রাইমারিলি আমাদের যে অভিযানিক টিম তাদের সাথে আমি কথা বললাম, সকালেও কথা বলেছি। তারা প্রাইমারিলি বলছে যে তাদের মোটামুটি চেনা গেছে। সিসিটিভির ফুটেজে দেখা যাওয়া 3 জনের বাইরে ছিনতাইয়ে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় যতদূর গিয়েছে, যাকে যেভাবে পেয়েছে সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্জন এসব রাস্তায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত আরও এক বাংলাদেশির মরদেহ আনা হলো দেশে। এ নিয়ে নিহতদের মধ্যে 5 জনের মরদেহ এলো। বিমানবন্দরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এ সময় তিনি বলেন, মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার চেষ্টা করছে সরকার। 20 বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। 15 বছরের প্রবাস জীবনের একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আব্দুল্লাহ আল মামুন দেশে ফিরলেন লাশ হয়ে। আমার ছেলেরা আনতে গেল, দোয়া করুন যে আপনারা আমাদের এইটাই হলো সবচেয়ে বড়
চাওয়া পাওয়া। ঈদের পরেই আসার কথা ছিল, সে আইসা একটা ইটের ঘর দেওয়ার কথা ছিল, সে আসতে চাইছিল কিন্তু তার আর ভাগ্যে আসা হলো না। গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় 80% পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয় আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। বিমানবন্দরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তার দাফন কার্যের এবং নগদ 25,000 টাকা এবং নগদ অর্থ আবার 50,000 টাকা এবং আর্থিক সাহায্য 3 লক্ষ টাকা আমরা তার পরিবারের সদস্যের কাছে আমরা এখন হস্তান্তর করব। মন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে সরকার। দেশটিতে জনশক্তি রপ্তানি সিন্ডিকেট মুক্ত রাখার কথাও জানান তিনি। আমরা কোনো সিন্ডিকেট বলি না, আমরা সবসময় ওপেন টু অল রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা আমরা আলোচনা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংখ্যাতে এখন পর্যন্ত 5 জনের মরদেহ দেশে এসেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে 1 লাখ টাকা করে পুরস্কার। ফুটবলারদের ক্রীড়া কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। সাফের শিরোপা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান বলে জানান ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে ছাদ খোলা বাসে বিরচিত সংবর্ধনা পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। দেশের জন্য গৌরব বয়ে আনায় এবার সাফ জয়ী খেলোয়াড়দের সম্মানিত করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে মিঠু চৌধুরী, রোনান সুলিভানদের হাতে ক্রেস্ট ও ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরকারের পক্ষ থেকে সাফ জয়ী দলের প্রত্যেক সদস্যকে দেওয়া হয় 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার। ক্রীড়া কার্ডের মাধ্যমে সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন অনূর্ধ্ব 20 সাফজয় দলের সদস্যরা। বয়সভিত্তিক সাফের এই শিরোপা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান অনূর্ধ্ব 20 দলের অধিনায়ক মিঠু চৌধুরী। নতুন সরকার গঠন হওয়ার পরে এই প্রথম ফুটবলে কোনো সাফল্য আমরা অর্জন করতে পারছি। তো আমার টিমমেটরে একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। ফুটবলারদের দাবি মেনে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দ্রুতই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফুটবলাররা সাফ জয়ের আনন্দ ভাগ করে নেবেন বলে জানান তিনি। সেই সঙ্গে ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা দ্রুতই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপের সেই ট্রফি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। সাফ জয়ের পর এবার লাল সবুজ যুবাদের লক্ষ্য অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল মঞ্চে অংশ নেওয়া। সেই লক্ষ্যে মাসব্যাপী অনুশীলন ক্যাম্প চালানোর কথা জানান বাফুফের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহিদি। এশিয়ান কাপের জন্য ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছি এবং সেখানে হয়তো যারা আজকে আছেন এরাও থাকবেন, আরও নতুন ক্রীড়াবিদ সম্পৃক্ত হবেন। এদিকে রোনান ডেকলান ইব্রাহিমের পর এশিয়ান কাপ বাছাই আরও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যুক্ত হবে বলে জানায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরো শরীর বইরা গেছে গা, এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। সর্দি এগুলোর সিমটম ছিল। পেটের এদিক দিয়ে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। হামের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান। প্রাদুর্ভাবের জন্য আওয়ামী ও অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একটেক সভায় 5 প্রকল্প অনুমোদন। 1300-র বেশি অবকাঠামো তৈরির যৌক্তিকতা নিরূপণে কমিটি। অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাইয়ে জোর। এবং ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। কাল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা।